আমার স্টুডেন্ট বন্ধুদেরকে আমার চ্যানেলে অনেক ওয়েলকাম জানাচ্ছি। তোমরা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদের ওপর আমি একটু রাগ করছি। প্লিজ তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। যারা সাবস্ক্রাইব করেছো, কমেন্ট করো, লাইক করো, তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। একটু অভিষেক কবিতাটা নিয়ে কথা বলি। দেখো, এই যে কবিতাটা মাইকেল মধুসূদন দত্তের লেখা, এবং মাইকেল মধুসূদন দত্ত যে কারণে একদম তার লেখার জগতে তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন সেটা হচ্ছে মেঘনাদ বধ কাব্য। এটা মাইকেল মধুসূদন দত্তের শ্রেষ্ঠ রচনা মেঘনাদ বধ কাব্য। এই মেঘনাদ বধ কাব্য থেকেই কিন্তু অভিষেক কবিতাটা নেওয়া হয়েছে। তোমাদের মধ্যে দেখেছি কবিতাটা নিয়ে অনেকের একটু ভীতি রয়েছে, কবিতাটার শব্দ নিয়ে। তো পড়তে গিয়ে তোমরা একটু পিছপা হও, কিন্তু বিষয়টা তো কিছুই নয়। ছোটোবেলা থেকে আমরা রামায়ণ মহাভারতের গল্প শুনে নানা রকম, তোমরা আমাদের সময় যেরকম আমরা টিভিতে রামায়ণ দেখেছি, তোমরাও কার্টুনে মাধ্যমে, তাছাড়া সিনেমা সিরিয়ালে অনেক রামায়ণ সম্পর্কে তোমরা অনেক কিছুই দেখেছো, রামায়ণ গল্প শুনেছো, জানো। তো সেই যে রামায়ণে আমরা জানি যে রামচন্দ্র, দশরথ পুত্র রামচন্দ্র, তার ভাই লক্ষ্মণ ছিল এবং তার স্ত্রী সীতা, এবং তার মা সৎ মা কৈকেয়ীর বিরোধিতার কারণে দশরথ রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দেন, এবং রামচন্দ্র শুধু একা বনবাসে যাননি, তার আরেক ভাই লক্ষ্মণ তার সাথে যান, এবং তার স্ত্রী সীতা সর্বদা তার সাথে ছিলেন। এবং তারপরে আমরা কি দেখতে পাই যে রাবণ, লঙ্কেশ্বর অর্থাৎ লঙ্কার রাজা রাবণ, তারা হচ্ছে রাক্ষসকুল। হ্যাঁ, তো সেই রাক্ষসকুলের রাজা যে রাবণ, সে সীতাকে সেই বন থেকে অপহরণ করে, এবং তারপরেই রামচন্দ্র যান তার স্ত্রীকে উদ্ধার করতে, এবং রাবণের সঙ্গে তার যুদ্ধ বাধে। এবং এখানে যেটা আর কি, রামকে আমরা দেখতে পাই শুভ শক্তি হিসেবে, এবং রাবণকে আমরা দেখতে পাই অশুভ শক্তি হিসেবে। এখানে রামচন্দ্র রাবণকে শেষ পর্যন্ত তাকে রামচন্দ্রের হাতে রাবণ নিহত হন, এবং সেই থেকে রাবণের মুক্তি হয়, তাই না? এবার দেখো, এগুলো তো পৌরাণিক কাহিনী, তো এর মধ্যে এই যে মানুষ, রাক্ষস, নানা রকম মায়াবী ব্যাপার স্যাপার, তারপরে কাল্পনিক ব্যাপার স্যাপার, অলৌকিক ব্যাপার, এগুলো তো এর মধ্যে রয়েছে। তো এই কবিতাতে আমরা দেখতে পাচ্ছি যে রামায়ণকেই এখানে তুলে ধরা হয়েছে, এবং কবিতাটার নাম দেয়া হয়েছে অভিষেক। অভিষেক নাম দেয়া হলো কেন? আমরা এদিকে চলে যাচ্ছি রাবণের যে তার পরিবার, সেই দিকে। মেঘনাদ বা ইন্দ্রজিৎ, সে হচ্ছে রাবণের পুত্র। মেঘনাদ মানে তার আরেক নাম হচ্ছে ইন্দ্রজিৎ। এর যেটা ক্ষমতা ছিল, মেঘের আড়াল থেকে তিনি যুদ্ধ করতে পারতেন, এবং মেঘনাদ, রাবণের ভাই যে কুম্ভকর্ণ, সে 6 মাস ঘুমোতো, 6 মাস জেগে থাকতো। তো এই যে এরা সবাই হচ্ছে রাক্ষসকুল এদের। এবং রামচন্দ্র হচ্ছেন স্বয়ং, তিনি হচ্ছেন দেবতা, তিনি হচ্ছেন নারায়ণ, তাই না? বিষ্ণুর রূপ তিনি। তো এখানে রাবণ হচ্ছে অশুভ শক্তি, এবং রাম দেবতা। দেবতার কাছে অসুর বা রাক্ষস, তার পরাজয় হচ্ছে, সে নিহত হচ্ছে, তার মুক্তি হচ্ছে। তো এখানে যে বিষয়টা দেখানো হচ্ছে যে এরকম সীতাকে তো রাবণ অপহরণ করে নিয়ে এসেছে, এবং রামচন্দ্র আক্রমণ করেছে লঙ্কা, এবং রাবণের সঙ্গে তার যুদ্ধ বেঁধে গেছে। ইন্দ্রজিৎ, রাবণের যে ছেলে, সে কিন্তু ভীষণ বীর, সে মহাবীর, কিন্তু হলে কি হবে, ঈশ্বরের সঙ্গে তো পারা সম্ভব নয় তাদের। রামের মায়ার কাছে তারা তো হেরে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে যে ইন্দ্রজিৎ, সে যুদ্ধ করতে যেতে চাইছে রামের সঙ্গে,
এবং রাবণ বলছে যে তোমাকে যদি যুদ্ধ করতে যেতে হয় তাহলে তোমাকে আমি অভিষিক্ত করব সেনাপতির পদে। আমাদের লঙ্কার যে সেনাবাহিনী তার সেনাপতির পদে তোমাকে আমি অভিষিক্ত করব। তো গঙ্গার জল দিয়ে তিনি মেঘনাদকে বা ইন্দ্রজিতের অভিষেক করছেন। তাই এই যে কবিতাটা, এটার নাম অভিষেক রাখা হয়েছে। তো প্রথমে দেখো বলছে যে তোমরা যখন কবিতাটা পড়তে শুরু করবে তখন তো লাইন বাই লাইন পড়বে, তার মানেগুলোও বুঝতে পারবে। যেটা বলা হচ্ছে যে ইন্দ্রজিৎ সে রয়েছে, তাকে এসে লক্ষ্মী দেবী, আসলে যে দেবী লক্ষ্মী সে ইন্দ্রজিতের ধাত্রীমা, ধাইমা, অর্থাৎ যিনি প্রসব করান, সন্তানের জন্ম দিতে মাকে সাহায্য করেন যিনি, তাকে আমরা ধাইমা বা ধাত্রীমা এরকম বলি। তো লক্ষ্মী দেবী করেছেন কি, ইন্দ্রজিতের ধাইমার রূপ ধরে এসে ইন্দ্রজিৎকে লঙ্কার পরিস্থিতির কথা জানাচ্ছে। ইন্দ্রজিৎ বলছে, তার সিংহাসন থেকে নেমে এসে প্রণাম জানিয়ে এসে বলছে যে মা তুমি বলো, তুমি কেন আমার এখানে এসেছো। তো তখন সে বলছে যে আর কেমন আমাদের লঙ্কার কি খবরাখবর তুমি বলো। তো তখন সে বলছে খুবই খারাপ খবর রয়েছে, সেটা হচ্ছে তোমার ভাই বীরবাহুকে রাম হত্যা করেছে। তোমার বাবা এই শোক, অর্থাৎ রাবণ এই শোক একদম নিতে পারছেন না, তিনি আবার যুদ্ধ করতে যাবেন বলে প্রস্তুত হচ্ছেন, আর তিনি খুব শোকাহত হয়ে পড়েছেন। তো তখন ইন্দ্রজিতের কাছে এই খবরটা, এই বার্তাটা খুব অদ্ভুত বলে মনে হয়েছে। ইন্দ্রজিৎ বলছে এটা কি করে সম্ভব, আমি তো রামচন্দ্রকে গত রাতেই যুদ্ধে তাকে হত্যা করেছি, আমি তীরধনুকের মাধ্যমে যুদ্ধ হয়েছে, আমি তার দিকে স্বর বা বাণ নিক্ষেপ করেছি, তাকে খণ্ড খণ্ড করেছি, তো সে কি করে আবার বেঁচে উঠে আমার ভাইকে হত্যা করতে পারে। তো তখন সেই ছদ্মবেশী যে লক্ষ্মী ধাইমার রূপে এসেছে সে বলছে এটা তো তুমি বুঝতে পারছো না যে এরা তো সাধারণ মানুষ নয়, এই যে মানে রামচন্দ্র, এই যে সীতাপতি অর্থাৎ সীতার যে পতি, সে তো সাধারণ মানুষ নয়, এরা মায়া জানে, এরা মায়াবী, আর তাই লঙ্কার এই দুরবস্থা হচ্ছে। তো তুমি যেভাবে পারো এই রাক্ষসকুলকে রক্ষা করো। তো সেই মুহূর্তে যখন ইন্দ্রজিৎকে এই খবরটা দেয়া হচ্ছে, ইন্দ্রজিৎ তখন তার স্ত্রীর সাথে সে একটি উদ্যানে, একটা সুন্দর বাগানে তার স্ত্রী এবং আরও সব তার সখীদের সাথে সে দোলনায় ঝুলছিল, আনন্দ করছিল, স্ত্রীর সঙ্গে খুব একটা সুন্দর মুহূর্ত কাটাচ্ছিল। তখন সে এই কথা শুনে বলে যে হ্যাঁ, আমাকে তো মানে ধিক্কার, নিজের প্রতি আমার নিজের একটা মানে নিজেকে খারাপ লাগছে নিজের কাছে, যে আমার দেশের এই অবস্থা, আমার বাবা শোকাহত, আমার ভাই মরে গেছে, আমি জানি না, আমি এখানে আনন্দ করছি, আমি এক্ষুনি যাব এবং আমি রামচন্দ্রকে এইবার একেবারে এমনভাবে হত্যা করব যে কোনো মায়া বা ছলনা আর কাজ করবে না। এবং এই বলে সে তৎক্ষণাৎ বাবার কাছে যেতে চায়। তার স্ত্রীও খুব দুঃখ পায়। তো সে বলে তুমি দুঃখ পেও না, কারণ আমি শীঘ্রই আবার তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসবো, তুমি কষ্ট পেও না, তুমি আমার প্রতীক্ষা করো, আমি এক্ষুনি, তুমি অপেক্ষা করো, আমি ফিরে আসবো। এবং সে রাবণের কাছে গিয়ে বলে যে বাবা তুমি কেন যাবে, আমি যাব। তো রাবণ তাকে বলে যে দেখো এদের সঙ্গে আমরা পেরে উঠছি না, কারণ এরা মায়া জানে, না হলে শিলা জলের ওপর ভাসছে, সেই শিলার ওপর দিয়ে পার হয়ে এরা আমাদের লঙ্কায় চলে এলো, এদের মারলেও এরা বেঁচে যায়। তারপরে বলছে যে কুম্ভকর্ণ, যার সাথে তোমার কাকা, যার সাথে কেউ পেরে ওঠে না, তাকেও এরা হত্যা করেছে, দেখো সিন্ধু নদের তীরে তার মৃতদেহ পড়ে রয়েছে। তো পুত্র আমি তোমাকে যেতে দিতে পারি না, আমি তোমাকে যেতে দিতে চাই না, দেখো আমি যুদ্ধে যাব বলে তৈরি হচ্ছি, আর সেই জন্যে তোমার পদাতিক বাহিনী বলো, ঘোড়ায় করে যারা যুদ্ধ করবে সেই ঘোড়াগুলো, তারপরে তোমার হস্তি মানে হাতিগুলো সবাই গর্জে উঠেছে, সবাই যুদ্ধের জন্য নিজেদেরকে প্রস্তুত করে ফেলেছে, তো আমি যাব যুদ্ধে। কিন্তু ইন্দ্রজিৎ তো রাজি নয়, সে বলছে যে যদি এই কাজটা বাবা তুমি করো, আমার নামে চারদিকে
একটা মানে বাজে একটা কথা রটে যাবে যে আমি বীর নই, না হলে কখনো বীর পুত্র থাকতে সে তার বাবাকে যুদ্ধে পাঠিয়ে দেয়? আমাকে তো সবাই ছোট করবে, আমাকে সবাই খারাপ বলবে, তাই বাবা তুমি আমাকে যেতে দাও। তো রাবণ তখন বলে ঠিক আছে, তাহলে আগে তোমাকে আমি সেনাপতির পদে অভিষিক্ত করি, তোমার অভিষেক হোক, তারপরে তুমি যুদ্ধে যাও। যে আজকে রাতে আর নয়, কাল সকালে তুমি যুদ্ধে যেও, এখন আগে তোমাকে আমি তোমার অভিষেক করি। এই হচ্ছে কবিতাটা। সুতরাং কিছুই এর মানে কি বলবো, এর বেসটা, এর ব্যাকগ্রাউন্ডটা তো এই রামায়ণের ওপরেই রয়েছে। শব্দগুলো তোমাদেরকে মানেগুলো তোমাদেরকে বুঝে নিতে, বুঝে বুঝে তোমরা যদি পড়ে নাও, প্রতিটা লাইন যদি চারটে চারটে করে যেভাবে রয়েছে লাইনগুলো বুঝে নিয়ে তোমরা যদি লেখো, তাহলে অসুবিধের কিচ্ছু নেই। কারণ রামায়ণ আমাদের ছোটোবেলা থেকেই প্রত্যেকের শোনা, প্রত্যেকের জানা। আর তোমরা যদি বলো, তাহলে আমি আরও বেশ কিছু এর থেকে তোমাদের পরীক্ষায় যে আসে বা আসতে পারে এরকম প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেটা আমাকে তোমরা কমেন্টে লিখে জানাবে। ঠিক আছে?